ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে অগ্নিকূপ তেহরান। বিমান বাহিনীর সদর দফতরে হামলা, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ক্ষয়ক্ষতি। এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত 6। মাদক পাচারের অভিযোগ, ওয়াশিংটনের আক্রমণের বৈধতা নিয়ে প্রশ্ন। রাতভর তেহরানের দফায় দফায় হামলা, আবাসিক এলাকায় ভয়াবহ আক্রমণ, 40 জন নিহত। তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 2000-এর কাছাকাছি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা। তবে এই হামলার মধ্যেই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ লক্ষ্য কি? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা বা পতনের দিকে ঠেলে দেওয়া। যদিও প্রকাশ্যে শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হয়নি, তবে সর্বোচ্চ নেতা হত্যাসহ ধারাবাহিক হামলা সেদিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। তবে এরই মধ্যে ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে ঘোষণা করায় দেশটির ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। আরেকটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে বারবার উঠে এসেছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক ফলাফল অর্জন করা কঠিন, কারণ আকাশ থেকে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যায় না। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানালেও পরে আবার শর্তহীন আত্মসমর্পণের দাবি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যুদ্ধ শেষ হলে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের মতামত থাকবে। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে বোমা হামলার মধ্যে কোনো আলোচনা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাস্তবসম্মত সমাধান হতে পারে চাপ সৃষ্টি করে একটি রাজনৈতিক সমঝোতা আদায় করা। এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক নীতিতে কিছু ছাড় আদায় করে যুক্তরাষ্ট্র যুদ্ধের বিজয় দাবি করতে পারে, কারণ স্থল অভিযান শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বড় ঝুঁকি তৈরি করতে পারে। রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু বোমাবর্ষণে কেঁপেছে ইরান। তেহরান ও ইস্পাহান সহ বড় শহরগুলোতে বিস্ফোরণ ও বিমান হামলা চালানো হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার 11 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ বইছে। পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণাও দিয়েছে। এসব হামলা তেহরান সহ উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে। তারা লক্ষ্যবস্তুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বলেন হামলা সংক্ষিপ্ত অভিযান হলেও এটি চলবে যতক্ষণ না শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয়। তার দাবি ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এমনকি চলমান সংঘর্ষে 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন বলেও জানান ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছায় সে বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বাহরাইনের প্রধান তেল শোধনাগার, সৌদি আরবের মরুভূমির তেলক্ষেত্র, কুয়েত ও কাতারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তুরস্ক জানিয়েছে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা করতে যৌথ তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তেলের দখল নীতিই ইরানকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণার পর জনগণ সমর্থন জানাচ্ছে। তেহরানে শত শত মানুষ পথে নেমে দেশীয় ঐক্য প্রদর্শন করেছেন। তারা আশা প্রকাশ করেছেন নতুন নেতা দেশের সংহতি রক্ষা ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন রয়েছে।
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতে এবার সরব চীন। ইরানের সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটি। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানে তথাকথিত কালার রেভলিউশন বা সরকার পরিবর্তনের ষড়যন্ত্র জনসমর্থন পাবে না। তিনি আরও বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াং ই বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে ওয়াংই বলেন, সংলাপের মাধ্যমেই মতপার্থক্য দূর করে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এদিকে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের সামরিক অভিযান চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতা কাঠামো ভেঙে ফেলা সহজ হবে না, যা ইরানের নেতৃত্ব সরানোর মার্কিন দাবিকেও প্রশ্নের মুখে ফেলেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলোর ওপর ইরানের অব্যাহত হামলা অঞ্চলটির নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে সমালোচনা করেছে সৌদি আরব। স্থানীয় সময় সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিবেশীদের প্রতি তেহরানের এই বৈরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের আছে বলেও পুনর্ব্যক্ত করা হয়েছে। বেসামরিক বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অঞ্চলকে অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে দেশটি। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যদি উত্তেজনা অব্যাহত থাকে শেষ পর্যন্ত এর সবচেয়ে বড় মূল্য ইরানকেই দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে সৌদি কর্মকর্তারা এই বক্তব্যকে ফাঁপা বুলি বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ওই বক্তব্যের সময় এবং তার পরেও ভিত্তিহীন অজুহাতে ইরানের হামলা অব্যাহত ছিল। এদিকে ইরানের একটি পানি শোধনাগারে হামলায় সংযুক্ত আরব আমিরাত জড়িত এমন খবর প্রকাশ করে কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম। তবে আবুধাবি তা সরাসরি অস্বীকার করে বলেছে, তারা এই সংঘাতে জড়াতে চায় না এবং কেবল প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আলী রশিদ আল নুয়াইমি এসব খবরকে ভুয়া আখ্যা দিয়ে বলেন, কোনো পদক্ষেপ নিলে তা স্বীকার করার সাহস তাদের রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায় শেষ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি নৌ মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইপ্রাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এতে ইউরোপীয় ও ইউরোপের বাইরের দেশগুলো অংশ নিতে পারে। এর লক্ষ্য হল সংঘাত কমে আসার সঙ্গে সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার ও কন্টেইনার জাহাজকে নিরাপদে প্রণালী পার করে দেওয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এটি দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এ কারণে বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ম্যাক্রোর বক্তব্যের জবাবে ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধের আগুন জ্বালিয়েছে তার মধ্যে হরমুজ প্রণালীতে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হওয়া কঠিন। তার মতে এই যুদ্ধকে সমর্থন বা উস্কে দেয়া দেশগুলো পরিকল্পনায়ও স্থায়ী নিরাপত্তা আসবে না। এদিকে যুদ্ধের প্রভাব মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশ এরই মধ্যে সাইপ্রাসে সামরিক শক্তি জোরদার করেছে। গ্রিস 4টি যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং তাদের 2টি আধুনিক যুদ্ধজাহাজ দ্বীপটির উপকূলে টহল দিচ্ছে। ফ্রান্সও তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্স পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টারবাহী জাহাজ এবং পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী আবার চালু করা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কুয়েত ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি রপ্তানির জন্য এই পথের ওপর নির্ভরশীল। তবে সংঘাতের সমাধান না হলে এই জলপথ পুরোপুরি নিরাপদ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাশিয়ার ভেতরে একাধিক দূরপাল্লার হামলা চালিয়েছে তাদের বাহিনী। এতে লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার সামরিক শিল্প, অবকাঠামো, ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ও গোলাবারুদ ভান্ডার। ইউক্রেনীয় বাহিনীর দাবি, এসব অভিযানে 3টি প্রতিরক্ষা শিল্প কারখানা, একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র এবং 2টি বড় অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, 12 ফেব্রুয়ারির ভলভোগ্রাদ অঞ্চলের কোটলুবান এলাকায় একটি বড় অস্ত্র ভান্ডারেও হামলা চালানো হয়। সেখানে FP5 ফ্লেমিঙ্গো দূরপাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানায় কিয়েভ। একই সময় উডমুর্ত প্রজাতন্ত্রের ভোটকিন্স প্লান্টে হামলার কথাও বলা হয়েছে, যেখানে রাশিয়ার RS-24 ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও কিনজাল ব্যবস্থার ক্ষেপণাস্ত্র তৈরি হয়। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দোনেৎস্ক অঞ্চলের হলুবিভকা নামের একটি গ্রাম দখল করেছে তাদের বাহিনী। একই রাতে ইউক্রেন রেকর্ড সংখ্যক 754টি ড্রোন দিয়ে হামলা চালায় বলেও দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ বলছে, 2024 সালের পর প্রথমবারের মতো এক মাসে তারা যত এলাকা পুনর্দখল করেছে তার চেয়ে কম এলাকা দখল করেছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও চলছে টানাপোড়েন। আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের আলোচনায় বন্দি বিনিময় ও মানবিক ইস্যুতে কিছু অগ্রগতি হলেও ভূখণ্ড নিরাপত্তা প্রশ্নে অচলাবস্থা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, মস্কো আলোচনাকে সময় নেয়ার কৌশল হিসেবে ব্যবহার করছে, আর ওয়াশিংটন দ্রুত কোনো সমঝোতা চাইছে রাজনৈতিক চাপের কারণে। পাশাপাশি সংঘাত ছড়িয়েছে সাইবার জগতেও। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, রাশিয়ার FSB ঘনিষ্ঠ হ্যাকার ইউনিট সেন্টার 16 ইউক্রেনের বাইরে ইউরোপের অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছেন তার দ্বিতীয় ছেলে মুজতবা হোসাইনি খামেনি। ঘনিষ্ঠ মহলের দাবি, বহুদিন ধরেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল এবং সেভাবে তাকে প্রস্তুত করা হয়। তবে এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন মুজতবা। স্থানীয় সময় রোববার 56 বছর বয়সী মুজতবাকে আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন শীর্ষ ধর্মীয় নেতারা। 1969 সালে মাশহাদ শহরে জন্ম নেয়া মুজতবা 6 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তার শৈশবেই শাহ মোহাম্মদ রেজা পাহলভি বিরোধী আন্দোলনে যুক্ত হন বাবা আয়াতুল্লাহ খামেনি। পরে ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন হলে খামেনি পরিবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তেহরানের আলাভি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর মুজতবা ধর্মীয় শিক্ষা নিতে যান কোম শহরে। যদিও দীর্ঘ ধর্মীয় শিক্ষা জীবন সত্ত্বেও আয়াতুল্লাহ মর্যাদা অর্জন করতে পারেনি মুজতবা, যা সাংবিধানিকভাবে সর্বোচ্চ নেতার জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। সাধারণত লোকচক্ষুর আড়ালেই থেকেছেন মুজতবা। জনসম্মুখে তার বক্তৃতাও খুবই বিরল। তবে ইরানের জটিল ধর্মতান্ত্রিক ক্ষমতার কাঠামোর ভেতরে তার প্রভাব ছিল বিস্তৃত। সরকারি কোনো পদে না থাকলেও দীর্ঘদিন বাবার কার্যালয়ে অঘোষিত প্রভাবশালী হিসেবেই দেখা হতো মুজতবাকে। বিশ্লেষকদের মতে, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুজতবাকে একসঙ্গে সামলাতে হবে একাধিক বড় চ্যালেঞ্জ। একদিকে শক্তিশালী বিপ্লবী বাহিনীর কৌশল ও অবস্থান নিয়ন্ত্রণ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য সামরিক চাপ মোকাবেলা। পাশাপাশি অভ্যন্তরীণ বিদ্রোহ, সীমান্ত নিরাপত্তা এবং সরকার বিরোধী আন্দোলনের নিয়ন্ত্রণের পাশাপাশি দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারও তার সামনে বড় পরীক্ষা হয়ে উঠবে।